বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সবাইকে স্বাগতম। ওয়ানডে সিরিজে বাংলাদেশ 2-1 জয়লাভ করেছে এবং দেখা যাক সেই সাফল্য তারা ধরে রাখতে পারে কিনা। দল মোটামুটি একই রকম, তবে মেহেদী হাসান মিরাজ এখন নেই, আছেন মাহিদী হাসান। এছাড়া দলটিতে আমরা একটি দেখছি আফিফ হোসেন আছেন আজকের দলে শামীম হোসেনের জায়গায়। টসে জিতে ওয়েস্ট ইন্ডিজ ডিসিশন নিচ্ছে, এখন দেখা যাক তারা কি করতে চায়। তারা বোলিং করবে এবং ব্যাটিংয়ে পাঠানো হলো সৌম্য সরকার এবং সাইফ হাসানকে। আলজারি জোসেফ। বাংলাদেশ এখন পর্যন্ত যে কয়টি ওয়ানডে খেলেছে সবগুলোই খেলেছে আসলে একেবারে টি-টোয়েন্টি মেজাজে। তো সেইভাবে চিন্তা করলে বাংলাদেশ আজকের ম্যাচে খুব একটা চিন্তিত হওয়ার কারণ নেই। 20 ওভার টিকতে পারলেই দেখা যাবে 200 রানের কাছাকাছি হয়ে যাবে, কারণ রান রেট খুব ভালোই হয়েছিল বাংলাদেশের প্রত্যেকটা ম্যাচে। সমস্যা ছিল যে প্রত্যেকটা ওয়ানডেতে তারা এত দ্রুত উইকেট হারিয়েছে যে এরপরে আর কিছু করার ছিল না। উড়িয়ে মেরেছে, ফিল্ডার ছিল, দুই ফিল্ডারের মাঝখানে ক্যাচেবল হাইটে বলটি ছিল অনেকক্ষণ। সৌম্য কিন্তু ব্যাগ গুছিয়ে প্যাভিলিয়নের দিকে হাঁটা দিয়েছিলেন অলমোস্ট, কিন্তু দেখলেন যে না, ক্যাচ আউট হননি। রিপ্লেটা দেখে অবশ্য অত খারাপ মনে হচ্ছিল না, রিপ্লেটা বেশ ভালোই এসেছে শটটি। কোনো ফিল্ডারকেও দেখা যাচ্ছিল না রিপ্লেতে কাছাকাছি। গ্লাস করেছেন দুজন ফিল্ডারের মাঝখান দিয়ে, সৌম্যকে আর একটি ডাবলস নিবেন কিনা, এবং হ্যাঁ, আরও 2টি রান, 8টি চমৎকার রান কিন্তু যোগ করে ফেলেছেন সৌম্য। আমরা খেলা শুরু করার আগেই, কিছু বোঝার আগেই বেশ দ্রুত রান তুলে যাচ্ছেন সৌম্য। আরেকটি গ্লান্স, এবার কিন্তু দুজন ফিল্ডারের মাঝ দিয়ে ধেয়ে যাচ্ছে বল সীমানার দিকে। আরও 4টি রান, 2-4-2-4। এটাই হচ্ছে আমাদের এই ওভারে আমরা দেখতে পাচ্ছি যে সৌম্য কিভাবে রান করছেন। এবার কাভার ড্রাইভ, ফিল্ডারের মাঝখান দিয়ে কাভারের দিকে ধেয়ে যাচ্ছে, অফ স্টাম্পের বাইরে ছিল বলটি এবং সৌম্য ছিলেন প্রস্তুত। আরও 4টি রান। এবার রাউন্ডার ট্র্যাক আসছেন জোসেফ, উড়িয়ে মেরেছেন, এবার কিন্তু ফিল্ডার আছে শর্ট কাভারে এবং আউট, এবং উইকেট পড়ে গেল সৌম্য সরকারের। প্রথম ওভারে 16টি রান নিয়েছিলেন, লাস্ট বলে উড়িয়ে মারার চেষ্টা কিন্তু তা হয়নি। এজের মতো হয়েছে জোসেফের বলে এবং ক্যাচ চলে গেল শর্ট কাভারে, একটি ডলি ক্যাচ। প্রথম উইকেটের পতন। এবার ব্যাটিংয়ে আসছেন লিটন দাস এবং ওবেদ ম্যাককয় বোলিংয়ে। ওবেদকে আমরা দেখিনি আসলে টি-20 ওয়ানডে সিরিজে। প্রথম বল সাইফ হাসানের জন্য, লেগ স্টাম্পের উপরে সাইফ ফ্লিক করেছেন, 4 রান পেয়ে যাবেন ইজিলি। দ্বিতীয় বল, আবারও একই ধরনের বল এবং একই ধরনের শট। এবার এক ড্রপের বাউন্ডারি। তৃতীয় বল ওয়াইড বল, অফ স্টাম্পের অনেক বাইরে ছিল। সাইফ হাসান কিন্তু চেজ করছিলেন, তবে ভাগ্যক্রমে ব্যাটে লাগেনি, কারণ বলটা যেদিকে যেত সেদিকে একটা ফিল্ডার কিন্তু প্রস্তুত আছেন। আবারও দারুণ শট। এবার টাইমিংটা খুব ভালো না হলেও প্লেসমেন্টটা ভালো হয়েছে। আরও 4টি রান। এবার ওবেদ ম্যাককয় রাউন্ড দেওয়া উইকেট আসছেন, বাউন্সার বল দিয়ে সাইফকে এবারে মতো থামালেন। দেখা যাক কয়টি বাউন্সার তিনি করেন। স্কোয়ার কাট, দুজন ফিল্ডারের মাঝখান দিয়ে বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং আরো 4 রান পেয়ে যাবেন। ওবেদ মার খাচ্ছেন ভালোই। এখন পর্যন্ত লফটেড শট ছিল 4টি, 3টি, একটি ছিল মাটি কামড়ে মারা শট।
ওভারের শেষ লাস্ট বল একটি ডট বল ছিল, তবে তার আগে 16টি রান যুক্ত করেছেন সাইফ হাসান। এবার মোকাবেলা করবেন ক্যাপ্টেন লিটন। প্রথম বল ঠেলে দিয়ে দৌড় মেরেছিলেন, তবে ফিল্ডারের হাতে গেছে, রান আউট হতে পারত সহজেই। দ্বিতীয় বল এবার লফটেড ছিল, 30 গজ পারি হলেই কিন্তু 4 হবে এবং তাই হয়েছে। জোসেফ আজকে প্রচুর রান দিয়েছেন এখন পর্যন্ত। সৌম্যর উইকেটটা যদি না পেতেন তাহলে কিন্তু বেশ এক্সপেন্সিভ হিসেবেই থাকতেন শুধুমাত্র। কাভার ড্রাইভ এবং চমৎকার প্লেসমেন্ট, কাভারে ফিল্ডারের পাশ দিয়ে চলে গেল সীমানার বাইরে। বেশ সহজেই রান তুলে নিচ্ছে বাংলাদেশ টিম, কোনো সমস্যা হচ্ছে না দেখতে পাচ্ছি আমরা। এবার লফটেড শট লিটন দাসের, এক ড্রপে 4। এক্সট্রা পেসটা এনজয় করছেন লিটন। জোসেফ এগিয়ে আসছেন, এখন পর্যন্ত কোনো বাউন্সার করেনি ওভারে, তবে তার যে এক্সট্রা পেস, এই যে শটটা দেখলাম আমরা, দুজন ফিল্ডারের মাঝখানে পড়েছে, তবে একটু এদিক ওদিক পড়লেই কিন্তু ক্যাচ আউট হয়ে যেত লিটন দাস। আর এক্সট্রা পেসের জন্য বলটা কেমন জানি স্টিক করেছিল ব্যাটের মধ্যে, এবং যে হাইটটা চাচ্ছিলেন লিটন সেটা কিন্তু তিনি পাননি। 4টি 4 এই ওভারেও 16 রান এসেছে। স্কোয়ার কাট করার চেষ্টা, তবে না, ব্যাটের ওপর দিয়ে চলে গেছে কিপারের কাছে। জেসন হোল্ডার এসেছেন, ওয়েস্ট ইন্ডিজ টিমের সাবেক ক্যাপ্টেন, এখন বিভিন্ন জায়গায় খ্যাপ খেলে বেড়ান। প্রথম বল উড়িয়ে মারার চেষ্টা কিপারের মাথার উপর দিয়ে সাইফের, তবে হয়নি। একটা সময় ছিল যে জেসন হোল্ডার ওয়েস্ট ইন্ডিজ টিমের নেক্সট বেস্ট থিং ছিলেন, তারপর তাকে ছুঁড়ে ফেলা হয়, এবং সেটাই আমরা দেখেছি যে ওয়েস্ট ইন্ডিজ টিমে ড্যারেন সামির নেতৃত্বে খুব ভালো খেলে ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু তারপরে ড্যারেন সামিকে কিন্তু বের করেই দেওয়া হয় বলতে গেলে। সেই জিনিসটা আমরা হোল্ডারের সাথেই দেখেছি। স্যামি একসময় ছিল পোস্টার বয় থেকে বাতিল হতে বেশি সময় লাগে না ওয়েস্ট ইন্ডিজ টিমে। এবং ড্যারেন সামি কিন্তু একজন লেজেন্ডারি ক্যাপ্টেন, দুইটা ওয়ার্ল্ড কাপ সে জিতিয়েছে ওয়েস্ট ইন্ডিজ টিমকে। একটি রান আউট হতে হতে হয়নি, বেঁচে গেলেন ব্যাটসম্যান সাইফ হাসান। হোল্ডারের ল্যাক অফ পেসটা কিন্তু ব্যাটসম্যানরা এত সুবিধা করতে পারছে না। দারুণ একটি কাটার ছিল, খেলতে পারেননি সাইফ। এবার গায়ে লেগেছে, আউট হওয়ার সম্ভাবনা, এবং আউট। এই রানটি না নিলেও হতো, এবং সাইফ হাসান আউট হয়ে গেলেন। লিটন দাস এবং সাইফ হাসান একটি তড়িঘড়ি করে রান নিতে চেয়েছিলেন, জেসন হোল্ডার কিন্তু তার আগে তার লম্বা লম্বা পা দিয়ে পৌঁছে গেলেন এবং রান আউট করে দিয়েছেন। শুধু শুধু একটি উইকেট গেল বলতে হবে, কারণ ব্যাটসম্যানরা খুব ভালো খেলছিলেন। ওয়েস্ট ইন্ডিজ টিম স্ট্রাগল করছে, 4 ওভারে 53 রান দিয়ে বসে আছে। দারুণ আরেকটি বল, ওয়াইড হবে, কিন্তু ব্যাটসম্যান যে একদম কুপোকাত সেটা বলতেই হবে। একটু স্লোয়ার বল করছেন জেসন, যার কারণে খুব ভালোভাবে টাইম করতে পারছে না ব্যাটসম্যান তাকে। আকিল হোসেনকে আমরা দেখতে পাচ্ছি, একজন স্পিনার চলে আসছে। স্লগ সুইপ করলেন লিটন দাস, তবে বল না দেখেই ব্যাট ঘুরিয়েছেন, যার কারণে আউট হওয়া তার সম্ভব ছিল কিন্তু হননি। সেম ব্যাপার,
লেগ স্ট্যাম্পের বল, তিনি লেগ সাইডে সুইপ না করে রিভার্স সুইপ করতে চেয়েছিলেন, যেটা কারণে মিস করেছেন। আবারও একটি দারুণ বল, তিনটি সুইপ করার আগ্রহ দেখালেন এবং তিনটাই মিস করেছেন, তিনটাই আউট হতে পারত। চেঞ্জ অফ পেস ওয়েস্ট ইন্ডিজ টিমের খুব ভালো কাজে দিয়েছে। চারটি ডট বল, যে মোমেন্টামটা ক্রিয়েট হয়েছিল সেটা সম্পূর্ণভাবে গন। ওয়াইড বল, যদি ওয়াইড না হতো তাহলে কিন্তু বিপদ ছিল, কারণ লিটন এত লেট ছিলেন শটটাতে, বলার মতো না। এলবিডব্লিউ অ্যাপিল হতে পারে না, অফ স্টাম্পের বাইরে বের হয়ে যাচ্ছিল। কোনো রান কিন্তু এবারে হয়নি ব্যাট থেকে। দারুণ আরেকটি বল, এবার জোরের উপর ছিল, লিটন ওয়াজ লেট। এবারে ব্যাট থেকে কোনোই রান হয়নি এবং 14 বলে হয়ে গেছে লিটনের রান 16। জেসন হোল্ডার কন্টিনিউ করছে অন্য দিক থেকে, স্লোয়ার একটি ইয়র্কার। তবে এবার শান্ত কিন্তু ছিলেন রেডি, কভার ড্রাইভ করে পাঠিয়ে দিয়েছেন সীমানার বাইরে। চারটি রান আবারও। বাংলাদেশ 61 রান করেছে পাওয়ার প্লেতে, যেটা খারাপ না। ওয়াইড বল, এটা পাওয়ার প্লে শেষ ওভার, দেখা যাক এই ওভারে কত রান তুলতে পারে। ধীরে সুস্থে ওয়েট করছিলেন শান্ত, আরো 4টি রান তুলে নিলেন। কভার ড্রাইভ, জেসন হোল্ডারের স্লোয়ার ডেলিভারি, তিনি কিছুটা বুঝে গেছেন। এবার উড়িয়ে মেরেছেন, তবে অনেক লেট ছিলেন এবং আউট হয়ে যাবেন। 30 গজ পার করতে পারেননি এবং জেসন হোল্ডার তার চেঞ্জ অফ পেস দিয়ে তুলে নিলেন একটি উইকেট। আফিফ হোসেন নেমেছেন এখন। বাংলাদেশের তৃতীয় উইকেটের পতন। প্রথম বল কাট করেছেন কাভারের দিক দিয়ে, 4টি রান। আফিফ 4 রান পেয়ে গেলেন প্রথম বলেই। বাংলাদেশের এগ্রেসিভ ব্যাটিং কিন্তু কন্টিনিউ করছে এবং উইকেট যাওয়াটাও কন্টিনিউ করছে। যেহেতু 20 ওভারের ম্যাচ, মেবি 20 ওভার পর্যন্ত টিকে যেতেও পারে বাংলাদেশ, কিন্তু ওয়ান ডেতে 50 ওভার পর্যন্ত এখনো টিকতে বাংলাদেশকে দেখা যায়নি। আরও একটি 4-এর শট আফিফ হোসেনের ব্যাট থেকে, দারুণ শট বলতে হবে, দুর্দান্ত ব্যাটিং আফিফের। আফিফ হোসেন ছিলেন একসময় বাংলাদেশের ভরসা এবং মিডল অর্ডারে ভাবা হচ্ছিল সেই হয়তো ফিউচার। এরপরে সে সেটা ধরে রাখতে পারেনি এবং আফিফের পরে তৌহিদ হৃদয় একটা জায়গা করার চেষ্টা করছেন, তবে এখনো জায়গাটা তিনি পুরোপুরি পাননি। পাওয়ার প্লে শেষ, পাওয়ার প্লে পরে 6 ওভারে 78টি রান। আকিল হোসেনকে বাতিল করে রোমারিও শেপার্ড এসেছেন, যদিও আকিল খুব ভালো খেলছিলেন, কিন্তু আকিল নাস্তানাবুদ করে ছেড়েছিলেন লিটনকে, কিন্তু কেন জানি তাকে বাদ দেওয়া হলো এবং লিটনও আনন্দিত। 4 রান দিয়ে স্বাগতম জানালেন রোমারিও শেপার্ডকে। ব্যাকফুটে খেলার চেষ্টা বাউন্সারটিকে, কিছু হয়নি। আজকের দিনে শর্ট বল কম দেখা গেছে এবং বাংলাদেশ টিম শর্ট বলে তেমন আউট হয়নি এখনো পর্যন্ত। অদ্ভুত কিছু আউট হয়েছে ক্যাচ দিয়ে, ডলি ক্যাচ, যেগুলো টাইমিং এর সমস্যার কারণে। চার চলছে, তবে এবার কিন্তু ফিল্ডার ধরে ফেলেছেন, ডাইভ দিয়েছিলেন লিটন, কিন্তু যদি স্টাম্পে লাগতো তাহলে লিটন আউট হয়ে যেতেন। ব্যাটিংয়ে আবার ফেরত এসেছেন আফিফ, 3 বলে করেছেন 12টি রান। কভার ড্রাইভ, ফিল্ডারে পাশ দিয়ে চলে যাচ্ছে, মেবি 2টো রান এবার পাবেন। কি জানি হলো ওখানে, অল্পের জন্য 4 হয়নি, একটা কনফিউশন ক্রিয়েট হয়েছিল ফিল্ডারদের মাঝখানে।
এবার অসাধারণ টাইমিং কভার ড্রাইভে একদম স্টেডিয়ামের বাইরে বল পাঠিয়ে দিলেন আফিফ। বল চলে গেল সীমানার বাইরে। 6টি রান। ,144 গজের বিশাল 6। জেসন হোল্ডার, এবং জেসন হোল্ডারকে কিন্তু 6 দিয়ে স্বাগতম লিটনের। বাংলাদেশ টিম চেঞ্জ অফ পেসটা ধরে ফেলেছে। ওয়েস্ট ইন্ডিজের উচিত আবার স্পিন ইন্ট্রোডিউস করা, কারণ না হলে কিন্তু বাংলাদেশ নাগালের বাইরে চলে যাচ্ছে। অলরেডি 100 রান হয়ে গেছে 7 ওভারে, এবং আরেকটি 6, আরেকটি দারুণ টাইমিং। বেধড়ক মার যাকে বলে, তাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একই ধরনের শট, এবার হয়তো 6 পাবেন না, কিন্তু 4 হয়েছে একই এলাকা দিয়ে। ক্যাপ্টেন একটু বোঝালেন হোল্ডারকে যে প্রথম ওভারটি যেভাবে করেছিলে সেভাবে করো, এগুলো কি করছো ফালতু। এবার একটি শর্ট বল ছিল, ব্যাটে বলে হয়নি। ডট বল আসলো অনেকক্ষণ পরে। আবারও একটি কভার ড্রাইভের চেষ্টা, কিন্তু কিছুটা শর্টিশ থাকায় বলটিতে ব্যাটই লাগাতে পারেননি। ওভারের শেষ বল, 8ম ওভার চলছে। এটা ওয়াইড হতে পারে, তবে না, হয়নি, লাইনের ভেতরেই ছিল। শেষ 3 বল ডট দিয়েছেন এবং রান রেটটাকে কিছুটা থামিয়েছেন। বোলিং আসছে কাইল মায়ার্স, খুবই স্লো বল করেন, এই যে কারণে আবার একটা অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন ব্যাটসম্যানের। তবে আফিফের কিন্তু কোনোই অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হয়নি, গ্যাপ দিয়ে ঠেলে দিলেন। ফুল হাফ ভলি বল, দারুণ কভার ড্রাইভ। এবার রিভার্সিভ করেছেন, ফিল্ডারের পাশ দিয়ে চলে যাচ্ছে। ফিল্ডার মনে হয় বুঝতে পারেননি যে এটা ক্যাচ হতে পারে, এই জন্য অন্যদিকে ঘুরে ঘুরে দেখছিলেন যে বলটা কোথায় গেল। টপ এজের মতো ছিল এবং বেঁচে গেছেন আফিফ এই যাত্রায়। রিপ্লেটা আমরা দেখলাম না, তবে দেখতে পারলে ভালো হতো। এবার হুক করেছেন, ব্যাটে বলে হয়নি, অনেক স্লো ছিল এবং ওয়াইড কল করেছেন আম্পায়ার। ব্যাটের উপর দিয়ে চলে গেছে। আবারও একটি রিভার্সিভ, এবার কিন্তু খুব সুন্দর কানেকশন হয়েছে, কাট শটের মতো। যেদিক দিয়ে যাওয়ার কথা স্কোয়ার দিয়ে চলে গেল সীমানার বাইরে, ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার বাইরে। দেখা যাক আফিফ এবার কি করেন। আবারও রিভার্সিভ, তবে এবার কিন্তু সরাসরি ফিল্ডারের হাতে, রান আউট হতে পারে, তবে না, একটি সিঙ্গেল তাড়াহুড়া করে নিয়ে নিলেন। দেরি করেননি, ব্যাটে লাগার সাথে সাথেই দৌড় দিয়েছিলেন। ইয়র্কার লেথের বল ছিল, আবার রিভার্সিভ দেখেছিলাম আমরা। এবার উড়িয়ে মেরেছেন, তবে ফিল্ডার প্রস্তুত। 30 গজের ভিতরে ফিল্ডার একটু পিছিয়ে গিয়ে ক্যাচটি ধরে ফেললেন এবং 41 রানে লিটনের পতন। চেঞ্জ অফ পেস তিনি কিন্তু ধরতে পারেননি। কাইল মায়ার্স পেয়ে গেল তার প্রথম উইকেট, এবং দলীয় অধিনায়ক লিটন দাসের পতন। এসেছেন এখন নুরুল হাসান। এখন পর্যন্ত বলতে হবে বাংলাদেশ ভালো রান করেছে, কিন্তু এটাও ঠিক যে বাংলাদেশের এটাই শেষ প্রতিষ্ঠিত জুটি। এরপরে মাহেদী হাসান মূলত বোলিং অলরাউন্ডার এবং বাকিরা সবাই বোলার। ওবেদ ম্যাককয় প্রথম ওভারে 17 রান দিয়ে চলে গিয়েছেন, এবার তিনি ফেরত এসেছেন। প্রথম বল ওয়াইড বল, শর্টিশ বল ছিল কিন্তু ওয়াইড। 9 ওভারে 126 রান বাংলাদেশের। ধীরে সুস্থ যদি খেলে তাও প্রচুর রান তারা করতে পারবে এই ম্যাচে, তবে ধীরে সুস্থ খেলা বাংলাদেশকে আমরা এখনো দেখিনি।
এবার পালার নুরুল নুরুল হাসান, দেখা যাক ওবেদকে কিভাবে খেলে। প্রথম বল আউট সুইঙ্গিং ডেলিভারি, কমপ্লিটলি মিস করে গেছেন নুরুল। লেগ সাইডে খেলতে চাচ্ছিলেন, নেক্সট সাইডে প্রচুর গ্যাপ আছে। এবার লেগ সাইডে ঠেলতে পেরেছেন, দুজন ফিল্ডারের পাশ দিয়ে চলে যাচ্ছে। আরে ফিল্ডার কিন্তু ভুলেই গিয়েছিলেন যে তার বলটি ধরতে হবে, এবং তিনি শেষ মুহূর্তে তার ঘুম ভাঙে এবং তিনি বলটি কুড়িয়ে ফেরত পাঠান। আরেকটি হোয়াইট বল, টাচ করেননি আফিফ হোসেন। জোরালো বল ছিল। এটাই প্রথম 10 ওভারের শেষ দেখতে পাচ্ছি আমরা। এরপর আমরা একটি ছোট্ট বিরতি নিব। গ্লান্স করে দিলেন আফিফ, সহজেই 2টি রান আসা উচিত। একটু ধীর গতিতে দৌড়াচ্ছিলেন আফিফ, শেষ মুহূর্তে ডাইভ দিয়ে বেঁচে গেলেন। এবার দারুণ একটি ফ্লিক করেছেন, সেই দিকে ডিপ মিড উইকেট অঞ্চলে কেউ নেই, 4 রান পেয়ে যাবেন। সেই সাথে আফিফ পৌঁছে গেলেন 40 রানে। মাত্র 12 বলে 40 রানের এই মারাত্মক ইনিংসটি তিনি খেলেছেন। আবারও একই ধরনের শট, তবে ফিল্ডারকে পার করতে পারেননি, এবং 10তম ওভারের শেষ বলে ওবেদ ম্যাককয় কিন্তু তুলে নিলেন ডেঞ্জারাস আফিফকে। 10 ওভারে বাংলাদেশের রান 137, কিন্তু বাংলাদেশের উইকেট গেছে 5টি, এবং এখন টেইল এন্ডাররা চলে আসবে ব্যাটিং করতে। কায়েল মায়ার্স একটি উইকেট পেয়েছেন, প্রথম বল ওয়াইড দিয়েছেন, এবং আমরা এখানে একটি বিরতি নিব এবং পরবর্তী অংশটি দেখার আমন্ত্রণ থাকলো।